টানা বর্ষণে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা। 3 জেলায় পাহাড়ের ঢাল ও পাদদেশে কয়েক হাজার পরিবার বসবাস করছে ঝুঁকি নিয়ে। তাদের সরে যাওয়ার জন্য মাইকিং করছে প্রশাসন। এছাড়া আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বান্দরবানের পাহাড়। আকাশে ঘন মেঘ আতঙ্ক বাড়িয়েছে পাহাড়ের ঢাল ও পাদদেশে বাস করা মানুষের। বান্দরবান শহরের ইসলামপুর, কালাঘাটা, বনরূপা, কাশেমপাড়া, লেমুঝিরি পাহাড় সহ বিভিন্ন এলাকায় পাহাড় কেটে কিংবা পাহাড়ের গা ঘেঁষে করা হয়েছে বসতি। জীবনের ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে এখানে বসবাস করার কথা জানান বাসিন্দারা। দেখতেছি পাহাড় ভেঙে পড়ে গেছে, আর একটু হল আমার গায়ে পড়তো। বাসায় কেউ ছিল না, আমরা মহিলা 2জন ছিলাম। বৃষ্টির দিনেও থাকতে হয়, পাহাড় ভাঙেও থাকতে হয়, মানে এরকম আর কি। আমাদের মানুষেরা যাবে কোথায়? আমাদের জন্য কোনো একটা জায়গা দিতে হবে আর কি। আমরা ঝুঁকিপূর্ণ নিয়ে এখানে বসবাস করতেছি। আবহাওয়া অফিস জানিয়েছে আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি। তাই পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদে সরাতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। পাহাড়ের পাদদেশের যারা বসবাস করছে তাদেরকে ইমিডিয়েটলি সেখান থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন, না হলে তাদের জীবনের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। সেই ধরনের পরিস্থিতির উদ্ভব হলে আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। একই চিত্র খাগড়াছড়িতেও। শালবন, কুমিল্লা টিলা, সবুজ বাগসহ বিভিন্ন এলাকায় ধসের সংখ্যা রয়েছে প্রায় 3,500 পরিবার। তাদের নিরাপদ স্থানে যেতে আহ্বান জানিয়েছেন প্রশাসন। সরকার তো নিয়মিত মাইকিং করছে পাহাড়ে বসবাস না করার জন্য, কিন্তু তারপরেও মানুষ জীবনের তাগিদে বাধ্য করতে পারছে। সমতল ভূমি কম থাকার কারণে আমরা পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের কিনারে আমাদের বাড়িঘর করতে হয়। পাহাড় ধসের সংখ্যায় রাঙামাটির ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় 41টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন আপনাদের নিকটবর্তী লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারে টানা ভারী বৃষ্টিতে একের পর এক পাহাড় ধস। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প শহরের 70 ঘুনা এলাকায় প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ 9 জন। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে চলছে প্রশাসনের অভিযান। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে 2 দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারে দেখা দিয়েছে পাহাড় ধস। উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ধসে মারা গেছেন 8 জন রোহিঙ্গা, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অন্যদিকে কক্সবাজার শহরের 70 ঘুনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন চাপা পড়লে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। পাহাড় ধসের ঝুঁকি বাড়ায় পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন সংশ্লিষ্টরা বলছেন, পাহাড় কেটে গড়ে ওঠা খাড়া ঢালের বসতিগুলোই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ নিয়ে আরো জানাতে বান্দরবান ও কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যুক্ত হচ্ছি বান্দরবান থেকে সহকর্মী মংখিং মারমার সঙ্গে। মংখিং, টানা বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা রয়েছে, ইতিমধ্যে কয়েক হাজার পরিবার যে ঝুঁকিতে বসবাস করছেন। জেলা প্রশাসন যদিও তাদেরকে সতর্ক করছেন, সার্বিকভাবে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে একটু জানাবেন। বান্দরবানের যে সকল জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য গতকালকে থেকেই জেলার প্রশাসনকে এই কাজগুলো চলমান রয়েছে। তারা বিভিন্ন জায়গায় মাইকিং গুলো করছে। যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়াটা সেটি কিন্তু চলমান আছে। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, আসলে অনেকেই তারা বাড়ি ছেড়ে যেতে চান না বা অন্যত্র যেতে চান না বা আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। তারা অনেকেই আত্মীয় স্বজন বাসায় গিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি কালাঘাটায়, আপনার আর্মি পাড়ার আশেপাশে এবং এর পাশাপাশি হলো লাঙ্গিপাড়া গিয়ে এই চিত্রগুলো দেখেছি। তো এখানে বর্ষা আসলেই তারা ঝুঁকিতে থাকে, এটি কারণে কিন্তু তারা চান একটি স্থায়ী সমাধান। এখানকার যারা বসবাসকারী আছেন তারা এই বিষয়টি নিয়ে বলছেন। তো সব মিলিয়ে বান্দরবানে রুমা, থানচি, রোয়াংছড়ি এলাকায় গতকালকে যে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হচ্ছে, সেটি সচল রয়েছে এবং স্বাভাবিক যান চলাচল করতে পারছে। থানচিতে বান্দরবান থেকে গাড়ি যাচ্ছে এবং রোয়াংছড়ি, রুমাতেও কিন্তু গাড়ি সহ্যগুলো ঠিক রয়েছে। এখন লামা আলী কদমের সড়ক পথে যে মাতামুল নদীর পানি বৃদ্ধি হয়ে যেটা গতকালকে যান চলাচল বিঘ্নিত হয়েছে, সেটি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং সেখানে যান চলাচল শুরু করেছে।
তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান পার্বত্য জেলায় সর্বমোট 220টি আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে। এই 220 আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে এটি কারণে যে এখানে যেহেতু উজানের ঢলের কারণে এখানে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং এর পাশাপাশি যারা ঝুঁকিতে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া আছে তারা যাতে সেখানে আশ্রয় কেন্দ্রে আসে, এরই কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 220 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তো বান্দরবানের সাথে যে বিভিন্ন পর্যটন স্পট, বান্দরবানের যে স্পটগুলো আছে সেগুলো কিন্তু গতকালকে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে আগামী 10 তারিখ পর্যন্ত। এবং থানচির সাথে তেন্দুতে যোগাযোগ করার চেষ্টা করছি। থানচি এবং তেন্দুর এই দুটি ইউনিয়নের সাথে থানচি উপজেলা সদরের যে নৌ যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তো সর্বোপরি বিদ্যুৎ গতকালকে অচল অবস্থায় ছিল। বান্দরবানে একটি পুল পড়ে যাওয়ার কারণে সেটি কিন্তু বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে এবং হয়তো দুইটা উপজেলাতেই এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি, যার কারণে একটু কিছুটা বিঘ্নিত হচ্ছে। তো সর্বোপরি জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড় ধস এবং এই যে উজানের ঢলে যে প্লাবিত অঞ্চলগুলো মানুষের সুবিধার্থে জেলা পরিষদের পক্ষ থেকে যথেষ্ট তারা প্রস্তুতি নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসক। মংখিং, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এবারে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছি সহকর্মী তৌফিকুল ইসলামের সঙ্গে। তৌফিকুল, আমরা ইতিমধ্যেই জানি যে কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এবং সাত্তারঘোনা এলাকায় ইতিমধ্যে 9 জন প্রাণ হারিয়েছেন গতকাল। তো আজকে পরিস্থিতি কেমন রয়েছে এবং প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছেন? যদি আবহাওয়ার পরিস্থিতি যদি শুরু করি তাহলে সকালে আমরা রোদের দেখা পেয়েছিলাম। এখন সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে যে গতকালকে আমরা দেখেছি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে, সেখানে পাহাড় ধসে 8 জন মারা গেছে এবং কক্সবাজার পৌরসভার সাত্তারঘোনার সেখানে 1 জন, মোট 9 জনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে পাহাড় ধসের যে আশঙ্কা সেটি কিন্তু এখনো পর্যন্ত আছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারপরও গত রাত থেকে আমরা এখনো পর্যন্ত কক্সবাজার জেলার কোনো পাহাড় ধসের কোনো ঘটনা কিংবা কোনো প্রাণহানির কোনো খবর আমাদের কাছে আসেনি। তবে যারা পাহাড় চূড়াই বা পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে সরে যাওয়ার জন্য গতকালকে মাইকিং করা হয়েছে এবং আপনি জানেন জেলা প্রশাসকের কার্যালয়ে গতকালকে দুর্যোগ ব্যবস্থাপনার একটি মিটিং হয়েছে। সেই মিটিং থেকে বলা হচ্ছে কক্সবাজারের যে সকল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেছে তাদেরকে অবশ্যই বাধ্য করে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলছেন। যদিও বা এখানে বিভিন্ন জায়গায় আপনি জানেন যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বা এরকম পরিস্থিতি হয় তখন আশ্রয়কেন্দ্র খোলা হয়। তো কয়েকটা আশ্রয়কেন্দ্র খোলা হলেও কিন্তু সেখানে কোনো মানুষজন যায়নি। যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় গিয়ে অবস্থান নিয়েছে, সেরকমই আমরা জেনেছি। এবং পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে সেখানে প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ পাহাড় ঝুঁকিতে রয়েছে এবং সেখানে মূলত তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তিনি বলছেন যেহেতু নতুন করে যে সকল রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তাদেরকে থাকার জায়গা দেওয়ার একটা বিষয় রয়েছে এবং সেখান থেকে যারা এসছেন তারা অর্থাৎ বিভিন্ন সময় আপনারা দেখেছেন রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে গিয়ে অবস্থান করতে চায় এবং অনেক সময় যারা বাধ্য হয়ে যারা ক্যাম্পে থাকেন তারা একটু ভালো জায়গায় থাকতে চান। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দালালরা তাদেরকে বিভিন্ন জমি বিক্রি করে, বিভিন্ন পাহাড়ের উপর জমি বিক্রি করে এই সকল দালালদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা বলেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো সব মিলিয়ে হচ্ছে আবহাওয়া পরিস্থিতি এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সমুদ্র বেশ উত্তাল রয়েছে। এখন যে সকল মাছ ধরার ট্রলার বা অন্যান্য যে আছেন সেগুলোকে নিরাপদে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তো এই ছিল এখানকার সার্বিক আবহাওয়া পরিস্থিতি। কক্সবাজার এবং বান্দরবান থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নোয়াখালীর হাতিয়া রুটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টানা 3 দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চেয়ারম্যান ঘাটে আটকা পড়েছেন শত শত পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। চালক সহকারীরা পড়েছেন চরম দুর্ভোগে। নোয়াখালীর হাতিয়া টার্মিনাল না থাকায় সড়কের বিভিন্ন স্থানে যানবাহন রেখে গাড়িতেই রাত কাটাচ্ছেন চালক সহকারীরা। বাথরুম ও গোসলের ব্যবস্থা না থাকায় বাড়ছে দুর্ভোগ। হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, উপকূলে 3 নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় রোববার সকাল থেকেই নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফের নৌ যোগাযোগ চালু করা হবে বলে জানান তিনি। 7 দিন যাবত এখানে পড়ে আছি, গাড়ির রাখার কোনো ব্যবস্থা নাই। গাড়ির ড্রাইভারদের সবচেয়ে কষ্ট হচ্ছে গাড়ি একটা বাথরুম নাই, একটা গোসলখানা নাই, একটা টার্মিনাল নাই। মৌসুমী বায়ু প্রবল আকার ধারণ করায় আগামী 5 দিন সারা দেশেই টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 24 ঘন্টায় ঢাকা সহ 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবেই এই ভারী বৃষ্টি বলছেন আবহাওয়াবিদরা।
দুদিন ধরেই ভারী বৃষ্টিতে নাজেহাল বিভিন্ন অঞ্চলের মানুষ। ঘটেছে পাহাড় ধসে হতাহতের ঘটনাও। আবহাওয়া অধিদপ্তর বলছে ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় থাকায় ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। জানতে পেরেছি যে কক্সবাজারে একটা পাহাড় ধসে হয়েছে এবং এই যে ভারী বর্ষণ এটা আরও সামনে পরবর্তী দিনগুলোতে ১১ বা ১২ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে, যার ফলে এইরকম পাহাড় ধসের সম্ভাবনা আরও রয়েছে বলে আমরা আশঙ্কা করছি। স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, ভারী বৃষ্টির কারণে ৪৮ ঘন্টার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। বর্ষাকালের একটা অন্যতম পিক সময় পার করছি। মূলত জুলাই আগস্ট এই ২ মাসেই আমাদের বৃষ্টিপাতের প্রাবল্য বেশি থাকে এবং নদ নদীর পানি সাধারণত এই সময়টাতে সর্বোচ্চ লেভেলে থাকে। আমরা কোনো দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা করছি না, তবে উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। তবে পরবর্তীতে বৃষ্টিপাত হ্রাস পেলে এখানে পানি দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর বৃষ্টি বেশি হলেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলছেন সংশ্লিষ্টরা। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে এনসিপির ৩ জন কর্মী আহত হচ্ছেন। সোমবার রাত ১০টা নাগাদ সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। হামলা করে জুলাই পদযাত্রা ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে এই হামলার জেরে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান এনসিপির নেতারা। সোমবার গাজীপুরের কালীগঞ্জ থেকে জুলাই পদযাত্রা শেষ করে সাভারের তারাপুর মাঠে সমাবেশস্থলে আসেন নাহিদ ইসলাম সহ এনসিপির শীর্ষ নেতারা। তাদের বক্তব্য চলাকালেই সমাবেশস্থলে ককটেলের বিস্ফোরণ। এতে মঞ্চে থাকা নেতারা কেউ আহত না হলেও আতঙ্কে হুড়োহুড়িতে আহত হন ৩ জন। স্থানীয় এনাম মেডিকেলে তাদের চিকিৎসা দেওয়া হয়। বিকট শব্দ তখন আমি ওখান থেকে উঠে দৌড় দিছি। সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করছে, কান্না কাটি শুরু করছে, আর ধোঁয়ায় সব অন্ধকার হয়ে গেছে। ৩ জনকে ওটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ম্যানেজমেন্ট কিন্তু অপারেশন থিয়েটারে হবে আর কি। কাট ইনজুরি ছিল আর কি, পলিট্রমার পেশেন্ট আর কি। হামলা করে জুলাই পদযাত্রা ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা মনে করছি আইন শৃঙ্খলা জড়িত থেকে এটার পিছনে রাজনীতির একটা উদ্দেশ্য আছে। পুলিশকে যদি দলীয়করণ করা হয়, পুলিশ এই ধরনের ঘটনায় আসলে আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে না, কারণ পুলিশ রাজনৈতিক নির্দেশেই তখন কাজটা করবে। এখন পুলিশ যদি গ্রেফতার করতে পারে তাহলে আমরা বুঝবো যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। ঘটনার পরপরই স্থানটি পরিদর্শন করেন ঢাকা জেলার পুলিশ সুপার। সমাবেশ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি। বিস্ফোরণটা ঘটেছে, সো এটাকে আমরা একটু এই মোটিভটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছি। কিছুই আমরা সাসপেক্টের বাইরে রাখছি না। আমরা তদন্ত করে অবশ্যই দোষীদেরকে খুবই দ্রুত আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা দক্ষিণ এনসিপি। আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে দলটি। এ বিষয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করে এনসিপি। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হকারমুক্ত ফুটপাত, জায়গা নির্ধারণ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা এখনও রয়েছে কাগজে কলমে। গুলিস্তান, নিউ মার্কেট, মিরপুর সহ সব এলাকার ফুটপাত হকারের দখলে। আবার হকারের জন্য নির্ধারিত স্থানে করা হচ্ছে গাড়ি পার্কিং। তাই ফুটপাতে হাঁটতে পারছেন না পথচারী, বাধ্য হচ্ছে সড়কে নামতে। ঢাকা দক্ষিণের প্রশাসক জানান, অরাজকতা থেকে শিগগিরই মুক্তি পাবে নগরবাসী। গুলিস্তানের এই সড়কটি হকারদের জন্য নির্ধারণ করেছিল ঢাকা দক্ষিণ। সেখানে এখন গাড়ি পার্কিং করা হচ্ছে। আশপাশের ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে, ফলে সংকুচিত হয়েছে পথচারীদের চলাচলের জায়গা। একই অবস্থা বায়তুল মোকাররম, নিউ মার্কেট কিংবা মিরপুর এলাকায়। উচ্ছেদ ও হকার ব্যবস্থাপনার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। সিটি কর্পোরেশন থেকে যেটা দাগ দিছে তাদের ব্যক্তিগত বিষয় থেকে দাগ দিছে, এখান থেকে তারা কোনো উদ্বোধন করে নেই। আর এটা এখন আর হইতেছে না। সরকার ঘোষণা দিছে যে হকারদেরকে পুনর্বাসন করবে। এই সিটি কর্পোরেশনের থেকে তাৎক্ষণিক একটা
ওই যে লোভ দেখানো একটা পদক্ষেপ নিয়েছিল। সবারে ঘর ঘর করে দিছে, সবাইকে এখানে ছোট ছোট করে দোকান বসে দিব। অনেকটা পরে আবার নাম লিস্টিক নিছে, জন্মদিন কার্ড নিছে, আইডি কার্ডটা দেওয়ার পর তো আর কোনো কিছু দেখিনি। তবে ঢাকা দক্ষিণের প্রশাসক বলছেন ঈদের কারণে নিয়ম শিথিল করা হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয় ফি নির্ধারণের অনুমতি দিলে আবারও কার্যক্রম শুরু হবে। হকার আমরা এদেরকে নিয়ন্ত্রণে আনতে চাই, এদেরকে কার্ড আমরা দিচ্ছি, এদেরকে ওই ভ্যানের লাইসেন্স আমরা দেব। এখন এটার জন্য একটা ফি আমরা নির্ধারণ করব। কারণ এই ফিটা আমরা শুধু নির্ধারণ করলে হবে না, এটা স্থানীয় মন্ত্রণালয় থেকে আমরা প্রপোজাল দিয়েছি, ওনারা যদি ওটা অ্যাগ্রি করে আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে এটা আমরা ফিল্ডে কার্যকর করব। এখন ওই অপেক্ষায় আমরা আছি। ঈদের পরে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন, কিন্তু যেসব এলাকায় হকার ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছিল সেখানে হাত দেয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত পাকিস্তান বিরোধ ও উত্তেজনার কারণেই নিষ্ক্রিয় সার্ক। সংস্থাটিকে দ্বিপাক্ষিক টানাপোড়েনের বাইরে রাখার আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ। সোমবার সকালে রাজধানীর স্কাটন এক সেমিনারে এসব কথা বলেন শামা ওবায়েদ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা, যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ১৯৮৫ সালে গঠিত হয় সার্ক। ভারত পাকিস্তানের সংকটের কারণে ১০ বছরেও হয়নি ১৯তম শীর্ষ সম্মেলন। সার্ক পুনর্জীবিত শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে সীমাবদ্ধ হলেও প্রাতিষ্ঠানিকভাবে এখনও প্রাসঙ্গিক সংস্থাটি। রাজনৈতিক অবিশ্বাস, দ্বিপক্ষীয় বিরোধ, ক্রস বর্ডার উত্তেজনা, ক্ষমতার ভারসাম্যহীনতায় প্রভাবিত হয়েছে সার্ক। দীর্ঘদিনের ভারত পাকিস্তান উত্তেজনা ঐকমত্যকে কঠিন করে তুলেছে এবং আঞ্চলিক উদ্যোগকে ধীর করে দিয়েছে। যদিও এর সনদে সব সদস্যকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। সার্ক পুনর্জীবিত করতে সদস্য দেশগুলোকে এক হয়ে কাজ করার তাগিদ দেন তিনি। বলেন, সার্ক ও বিমস্টেক একে অপরের সম্পূরক, তাই যে কোনো একটি বেছে নেয়ার সুযোগ নেই। সার্ক ডেভেলপমেন্ট ফান্ড আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠতে পারে। রাজনৈতিক ঐকমত্যের অপেক্ষায় না থেকে প্রকল্পভিত্তিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও জনকল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে। সেমিনারে আলোচকরা বলেন, দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সার্কের গুরুত্ব অপরিসীম। মূল প্রবন্ধে সার্কের মানচিত্রে ভারতের ভূখণ্ড বিক্ষিপ্তভাবে তুলে ধরার অভিযোগ করেন ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা। Jammu and Kashmir is an integral part of India, and I think the map presented here is not correct. Point is noted. নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিশুরা ভবিষ্যতের দেশ গড়ার সৈনিক, তারাই ভবিষ্যৎ সম্পদ, এমন মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শিশুদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সোমবার সকালে তেজগাঁও ও পান্থপথের কয়েকটি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। রাজধানীর পানি ভবনে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালার আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। শিশুদের জ্ঞানভিত্তিক ও সামাজিক বিকাশে করণীয় বিষয়ে কথা বলেন কর্মকর্তারা। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, তবে প্রশিক্ষিত জনবল ছাড়া তা রাতারাতি সম্ভব নয়। ইচ্ছা করলেই কিন্তু আগামীকাল সকালেই 100টা ডে কেয়ার সেন্টার খোলা যাবে না। এটার জন্য প্রয়োজন প্রশিক্ষিত জনবল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিশুরা ভবিষ্যৎ সম্পদ, তারাই দেশ গড়ার সৈনিক। কর্মজীবী পরিবারের সন্তানদের জন্য দ্রুতই দেশব্যাপী নিরাপদ শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। কেয়ার গিভার্স, আপনারা একই সাথে দুটি কাজ করছেন। বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সহায়তা করছেন, ভিত্তি সততার, ভিত্তি নিষ্ঠার, ভিত্তি শান্তির, ভিত্তি শিক্ষার। এর আগে তেজগাঁওয়ে কয়েকটি ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন ডাক্তার জুবাইদা রহমান।
বলেন, শিশুর বেড়ে ওঠা নিরাপদ করা না গেলে তাদের সততা ও নিষ্ঠাবান করে গড়ে তোলা যাবে না। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ এবং তোমরা আগামীর দেশ গড়ার মহান সৈনিক। অনুষ্ঠানে নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশন উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা কেন্দ্রের শিশুরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে অভ্যন্তরীণ বিভেদ ভুলে কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর। এবার 6,04,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সংস্থাটি। বিশ্লেষকরা বলছেন, ফাঁকি রোধ করে আয়কর, ভ্যাট ও কাস্টমস সমন্বিতভাবে কাজ করলে রাজস্বের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। 2025 সালের 12 মে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা এ দুটি বিভাগ আলাদা করার অধ্যাদেশ জারি করা হয়। এরপর এনবিআর কর্মীরা যৌক্তিক সংস্কারের দাবিতে প্রায় 2 মাস আন্দোলন করেন। এতে কার্যত অচল হয়ে যায় রাজস্ব আদায়। আন্দোলন স্থগিত হওয়ার পর প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারীকে দেওয়া হয় শাস্তিমূলক ব্যবস্থা। পরে সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে তাদের লঘুদণ্ড দিয়ে ধাপে ধাপে শাস্তি তুলে নেওয়া হয়। তৎকালীন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খানের মেয়াদ শেষ হলে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আহসান হাবিব খান। সরকারের 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের ভার এখন নতুন চেয়ারম্যানের উপর। এই লক্ষ্যমাত্রা পূরণে কর আদায়, শুল্ক কার্যক্রম, হয়রানি কমানো এবং রাজস্ব ফাঁকি রোধে রোড ম্যাপ তৈরি করেছে এনবিআর। আমরা বলে আসছি যে এনবিআরকে কমপ্লিটলি ডিজিটালাইজেশনের মাধ্যমে আপনাকে এটার মধ্যে এফিসিয়েন্সি বাড়াতে হবে। করাপশনটাকে কন্টেইন করলেই কিন্তু আমাদের ইজ অফ ডুইং বিজনেস নিয়ে যে আমরা অনেক চ্যালেঞ্জের কথা বলি, অনেক দ্বার কিন্তু খুলে যাবে। চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্য পূরণে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা ও সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব এনবিআর-এর। বিশ্লেষকরা বলছেন, শুধু আদায়ের চাপ বাড়ালেই হবে না, করের আওতা বাড়ানো, ডিজিটাল সেবা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। কাস্টমসের ট্যারিফ এবং ভ্যালুয়েশন সিস্টেমটা প্রবলেম্যাটিক বা আনপ্রেডিক্টেবল ইম্পোর্টার বা ব্যবসায়ীদের জন্য, সেটাকে প্রেডিক্টেবল করতে হবে। রাজস্বের ভিত্তি, অর্থনীতির গ্রোথ, সেটা দুর্বল থাকলে রাজস্ব আহরণের ক্ষেত্রটাই কমে যাবে। রাজস্ব আদায়ের পথ তৈরি করতে নতুন অর্থবছর থেকে ভ্যাটের নিরীক্ষায় গতি আনা, ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি এবং রাজস্ব ফাঁকি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে কাজ করছে এনবিআর। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী সদর হাসপাতালে প্রায় 6 কোটি টাকায় নির্মিত বিশেষায়িত করোনা ইউনিটটি 4 বছর ধরে তালাবদ্ধ। করোনা সংক্রমণ কমে যাওয়ায় এটি চালু করা হয়নি। ব্যবহার না হয় নষ্ট হচ্ছে মূল্যবান সরঞ্জাম। এটি স্বাস্থ্য খাতের অপচয় বলছেন বিশেষজ্ঞরা। সিভিল সার্জন জানিয়েছেন, বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। 2021 সালে করোনার ভয়াবহ সংক্রমণের সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছিল তীব্র অক্সিজেন সংকট ও বেড স্বল্পতা। রোগীদের জীবন বাঁচাতে তখন হিমশিম খেতে হয় চিকিৎসকদের। সেই বছরই মহামারী মোকাবেলায় রাজশাহী সদর হাসপাতালে করোনা ইউনিট চালুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এজন্য স্থাপন করা হয় সেন্ট্রাল অক্সিজেন লাইন ও আধুনিক যন্ত্রপাতি। তবে 2022 সালে সংক্রমণ কমে গেলে সেটি আর ব্যবহার হয়নি। 4 বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সরঞ্জাম। যখন ওই আপৎকালীন সময় পার হয়ে গিয়েছে, আমরা সেটিকে আর অন্য খাতে ব্যবহার করতে পারি নাই। এর ফলে যেটি হচ্ছে, অনেক দামি এবং অনেক মূল্যবান যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেটি কিন্তু এখনও সেখানে অরক্ষিত অবস্থায় এবং সম্পূর্ণ অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। সিভিল সার্জন জানালেন, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এ বিষয়ে আমরা মন্ত্রণালয়ে বরাবর নির্দেশনা চেয়েছি এবং আশা করি নির্দেশনা মন্ত্রণালয় থেকে আমাদেরকে এই যন্ত্রগুলোর বিষয়ে নির্দেশনা প্রদান করলে সে অনুযায়ী আমরা এটাকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো প্রকল্প শুরুর আগেই দীর্ঘমেয়াদী ব্যবহারের বিষয়ে ভাবা উচিত। এই যে বাজেটটা আমরা খরচ করছি, এটা ব্লক না করে এটা পরবর্তীতে অন্য কোথাও শিফট করা যায় কিনা এবং অন্য কোনো রোগে ইউজ করা যায় কিনা, এভাবে চিন্তাভাবনা থাকলে আমরা মোটামুটিভাবে এই টাকার অপচয় থেকে, হেলথ বাজেট থেকে আমরা বাঁচতে পারি। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের তত্ত্বাবধানে আছে করোনা ইউনিটটি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।
করোনাকালীন সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবন এবং বরিশাল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের করোনা ইউনিটটি চালু করা হয়। করোনা পরিস্থিতি শেষ হওয়ার পর বর্তমানে এসব ভবনে ডেঙ্গু সহ মেডিসিন বিভাগের অন্যান্য চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রয়োজনীয় বেড ও চিকিৎসা সরঞ্জাম সহ রোগীদের নিয়মিত সেবা দেওয়া হচ্ছে। এই নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, একসময় যেটি করোনা ইউনিট নিয়ে হিসাবে ব্যবহার হতো, বিশেষ করে শের-ই-বাংলা মেডিকেল এবং বরিশাল মেডিকেল কলেজে, সেগুলো এখন ডেঙ্গু ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন, কর্তৃপক্ষ আসলে এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন কিনা? দেখুন, বরিশালে 2020 সালের 12 মার্চ কিন্তু প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে কিন্তু আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি মেডিসিন ভবন রয়েছে, সেখানে পুরো ভবনটি কিন্তু করোনা ইউনিট হিসেবে ব্যবহার করা হয় এবং বরিশাল জেনারেল হাসপাতালের কিন্তু মেডিসিন বিভাগটিকে কিন্তু করোনা ইউনিট হিসেবে ব্যবহার করা হয়। এরপরে যখন করোনার যে সংক্রমণ সেটি আসলে শেষ হবার পরে কিন্তু আমরা দেখেছি সেটি কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিসিন বিভাগটি রয়েছে সেটি কিন্তু এখন মেডিসিন ইউনিট হিসেবেই চালু রয়েছে এবং সেখানে কিন্তু আসলে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে বরিশালের সবচেয়ে বড় হাসপাতাল হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বিভাগের যে জেলাগুলো রয়েছে, 6টি জেলা রয়েছে, সেই জেলা থেকে কিন্তু এই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালেই কিন্তু রোগীরা আসেন চিকিৎসা সেবা নিতে। সেক্ষেত্রে কিন্তু যেসব করোনাকালীন সময়ে যেসব সরঞ্জামগুলো বসানো হয়েছিল, বিশেষ করে 71টি বেড ছিল যে আইসিইউ বেড, সেই আইসিইউ বেডগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে আইসিইউ ইউনিটে হস্তান্তর করা হয়েছে এবং যে সরঞ্জামগুলো রয়েছিল, বিশেষ করে যে অক্সিজেনের যে বিষয়টি রয়েছিল করোনাকালীন সময়ে আমরা দেখেছি অক্সিজেনের বিশাল একটি সংকট ছিল বরিশালে। সেই অক্সিজেনের যে সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ব্যবহার করা হচ্ছে। আমরা গতকাল রাতে কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালকের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আসলে করোনাকালীন সময়ে হাসপাতালের বেড থেকে শুরু করে যেসব সরঞ্জাম দেওয়া হয়েছিল, অক্সিজেনের যে লাইনগুলো ছিল, সেইগুলো কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং সেগুলো কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু যন্ত্রপাতি তারা কিন্তু বলেছেন যে কিছু কিছু যন্ত্রপাতি এগুলো কিন্তু আসলে নষ্ট হয়েছে। এর মধ্যে যে প্রায় 5 বছরের মধ্যে কিন্তু কিছু কিছু যন্ত্রপাতি নষ্ট হয়েছে, সেগুলো কিন্তু চালু করার জন্য তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং যেগুলো এখন পর্যন্ত রয়েছে আইসিইউ যে সাপোর্টটি রয়েছে সেটি কিন্তু আসলে ব্যবহার করা হচ্ছে। এবং যেহেতু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর একটি প্রকোপ ছিল, সেই ডেঙ্গুর মোকাবেলায়ও কিন্তু এইসব যে যন্ত্রপাতিগুলো রয়েছে হাসপাতালে সেগুলো কিন্তু আসলে ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি যেহেতু বরিশাল মেডিসিন ওয়ার্ড, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিসিন ওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি রোগীদের সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে। তারা বলছেন যে কোনো যন্ত্রপাতি বা কোনো বেড কিন্তু এখন পর্যন্ত ফেলে রাখা হয়নি। ইতিমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 6ষ্ঠ তলায় কিন্তু তারা বলেছেন যে এই যে আইসিইউ বেডগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু নতুন একটি আইসি ইউনিট খোলা হচ্ছে, যেখানে কিন্তু আসলে হাম সহ ডেঙ্গু যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমার পিছনে কিন্তু একটি রয়েছে বরিশাল জেনারেল হাসপাতালের অক্সিজেন যেটি করোনাকালীন সময় চালু করা হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত চালু রয়েছে। সব মিলিয়ে বরিশালে বলা যায় যে এখন পর্যন্ত প্রায় 80% যে যন্ত্রপাতিগুলো ছিল করোনাকালীন সময় সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত ব্যবহৃত হচ্ছে এবং মানুষের যে যারা রোগী রয়েছেন তাদের আসলে সুবিধার্থে কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে। তো এই ছিল বরিশাল থেকে। বরিশাল থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। রাজধানীর দক্ষিণখানে 2 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রতিবেশী কিরণ নামের এক কিশোর এই ঘটনায় জড়িত বলে অভিযোগ ভুক্তভোগী শিশুর মায়ের। সোমবার বিকেলে গুরুতর অবস্থায় ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা জানান, দুপুরে মেয়েকে ঘুম পাড়িয়ে গৃহকর্মীর কাজে রেখে যান তিনি। বিকেলে ফিরে অভিযুক্ত কিরণের কোলে মেয়েকে দেখতে পান। পরে মেয়েকে নিয়ে ঘরে গেলে জামা কাপড়ের রক্ত দেখে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হন। রক্তাক্ত অবস্থায় প্রথমে কুর্মিটোলা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি। এই ঘটনায় দক্ষিণখান থানায় একটি ধর্ষণের অভিযোগে দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী শিশুর মা। চিকিৎসা নাই বলতে গেলে অল্প একটু চিকিৎসা হয়েছে, কোনো বেড পাইতেছি না। এক বেডের মধ্যে 2-3 জন একসাথে বসায় রাখছে। এখন যদি আর একটু ভালো চিকিৎসা পাইতাম। 2.5 বছর একটা বাচ্চা, মানে আরেকজন 12 বছরের শিশু বাচ্চা, মানে বর্ষা এলেই প্রাণ ফিরে পায় সাতক্ষীরার ঐতিহ্যবাহী পাটকেলঘাটার নৌকাপল্লী। সাতক্ষীরা, যশোর ও খুলনার জলাবদ্ধ এলাকার মানুষের চলাচলের প্রধান ভরসা এখনো কাঠের নৌকা। তাই বর্ষা মৌসুমে কয়েকগুণ বেড়েছে নৌকার চাহিদা। প্রতিদিনই ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম থাকছে এই নৌকাপল্লী।
ব্রিজ, কালভার্ট নির্মাণ আর নদ নদী ভরাটের কারণে দেশের অনেক জায়গায় নৌকার ব্যবহার কমেছে। তবে ব্যতিক্রম সাতক্ষীরার পাটকেলঘাটা। এখানে সারি সারি দোকান জুড়ে দিনভর চলে নৌকা তৈরির কাজ। বর্ষা এলেই বাড়ে উৎপাদন আর বিক্রির ব্যস্ততা। বর্ষায় সাতক্ষীরা, যশোর ও খুলনায় নৌকার চাহিদা বাড়ে, তাই মৌসুম জুড়ে নৌকা কিনতে এইসব দোকানে ভিড় করেন বিভিন্ন জেলার ক্রেতারা। নৌকা 26,000 টাকা পড়েছে, এখন কাঠের দাম বেশি, তাই 2,000 টাকা বেশি দিয়ে নিতে আসছে। কারিগররা বলছেন, কাঠসহ সব ধরনের কাঁচামালের দাম বাড়লেও সে অনুযায়ী বাড়েনি মজুরি ও মুনাফা। আমাদের নৌকার চাহিদাও বেশি, এখন বর্তমান আমাদের বেচা বিক্রিও বেশি, অর্ডারের চাপও বেশি। এখন বর্ষাকাল, এখন মালের চাহিদা বেশি, আমরা দিন রাত সবসময় আমরা পরিশ্রম করার চেষ্টা করি। তো এখন তো সব জিনিসের দাম বেশি, আমরা নৌকা অনুযায়ী, ব্যবসা অনুযায়ী আমাদের সেই মজুরিটা পাচ্ছি না। নৌকা শিল্পের বিকাশে উদ্যোক্তাদের নিবন্ধনের পাশাপাশি ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিকের কর্মকর্তা। পাটকেলঘাটার যে নৌকার যে একটা বাজার আছে আমাদের, সেখানে আমাদের কিছু কারিগর তারা কাজ করছে, সুন্দর নৌকা তৈরি করছে এবং এই সামনে বর্ষার মৌসুমের একটা ব্যাপক চাহিদা থাকে। তো বিসিকেও আমরা তাদেরকে অনেককে নিবন্ধন করিয়েছি এবং নিবন্ধন পরবর্তীতে আমরা তারা যদি মনে করে যে তাদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করতে পারি। বর্তমানে পাটকেলঘাটা নৌকাপল্লীর 25টি দোকানে 10 থেকে 30,000 টাকা দামের বিভিন্ন ধরনের নৌকা বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।